নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই ও অন্যান্য সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। খুব মনোযোগ দিয়ে দেখবে, সমস্ত জিকে কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি রয়েছে প্রথম প্রশ্ন, ঋক শব্দের অর্থ হলো বা ঋক শব্দের অর্থ কি? ঋক শব্দের অর্থ হচ্ছে সূক্ত বা মন্ত্র। ঋক শব্দের অর্থ কি? সূক্ত বা মন্ত্র। ঋগ্বেদ ভারতের প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মন্ত্রাদি। তাহলে ঋগ্বেদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তার মন্ত্রগুলো। ঋগ্বেদ ছাড়াও প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সাহিত্য উৎস কি? দর্শন। ঋগ্বেদ ছাড়াও প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সাহিত্য উৎস হচ্ছে কি? দর্শন। নেক্সট, হর্ষবর্ধনের আমলে যে চৈনিক পরিব্রাজক ভারতে আসেন, খুবই ইম্পর্টেন্ট। হর্ষবর্ধনের আমলে যে চৈনিক পরিব্রাজক ভারতে আসেন তিনি হলেন হিউয়েন সাং। কে? হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। হিউয়েন সাংয়ের রচিত গ্রন্থ হলো কি? সিইউকি। খুবই ইম্পর্টেন্ট। হিউয়েন সাংয়ের রচিত গ্রন্থের নাম কি? সিইউকি। হিউয়েন সাং চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর রাজ্য পরিভ্রমণ করেন। কার রাজ্য পরিভ্রমণ করেন? দ্বিতীয় পুলকেশীর রাজ্য। হিউয়েন সাংয়ের মতো চৈনিক পরিব্রাজক ফাইয়েন এসেছিলেন গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তাহলে ফাইয়েন কোন সময় এসেছিলেন? গুপ্ত যুগে। কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। এছাড়া ই সিং এসেছিলেন গুপ্ত রাজা শ্রীগুপ্তের সময়। এবং ই সিং এসেছিলেন কোন সময়ে বা কার সময়ে? রাজা শ্রীগুপ্তের সময়ে। নেক্সট কোশ্চেন, পাল বংশের সবচেয়ে পরাক্রমী রাজা কে ছিলেন? পাল বংশের সবচেয়ে পরাক্রমী রাজা কে ছিলেন? অ্যান্সারটি। নেক্সট, আকবরের সভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট। আকবরের সভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু তানসেন। কি হবে অ্যান্সারটি? তানসেন। তানসেন হচ্ছে আকবরের সভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ। এই তানসেনের প্রকৃত নাম ছিল কি? রামতনু পাণ্ডে। তাহলে এই তানসেনের প্রকৃত নাম কি ছিল? রামতনু পাণ্ডে। আকবরের সভায় তানসেন, মানসিংহ, টোডরমল, বীরবল, ফৈজি, আব্দুল ফজল প্রমুখদের একত্রে নবরত্ন বলা হতো বা 9 জেমস বলা হতো। এরা ছিল আকবরের কি? অ্যাডভাইজার বা কি? উপদেষ্টারা। তানসেন মিয়াকে তানসেন মিয়াকি তোরি রাগ প্রচলন করেন। তানসেনের রচিত একটি রাগের নাম কি? মিয়াকি তোরি। নেক্সট, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয় বা কোথায় হয়েছিল কোল বিদ্রোহ? অ্যান্সারটি হয়ে যাবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কোল বিদ্রোহ বুন্দু না, এটা কি হবে? বুদ্ধু। কোল বিদ্রোহ বুদ্ধু ভগতের নেতৃত্বে সংগঠিত হয়। আর এই কোল বিদ্রোহ ছিল সব থেকে দীর্ঘস্থায়ী বিদ্রোহ। এই বিদ্রোহকে স্থানীয় ভাষায় উলগুলান বলে। কি বলে? উলগুলান। বুদ্ধু ভগতকে উপজাতিরা কি বলেন? ধরতী বাবা বা কি? ধরিত্রীর ভগবান বলতো। কি বলতো? ধরতী বাবা বা ধরিত্রীর ভগবান। নেক্সট, খিলাফত আন্দোলন ভারতে কবে শুরু হয়? খিলাফত আন্দোলন ভারতে কবে শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1919। 1919 সালে কিন্তু কি হয়? খিলাফত আন্দোলন শুরু হয়। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেন? কে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে গান্ধীজি। গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। স্বনির্ভরতার লক্ষ্যে গান্ধীজি পঞ্চায়েত ভিত্তিক যে বেসিক এডুকেশন সিস্টেম চালু করেন তাকেই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বলে। এই শিক্ষা ব্যবস্থা রূপায়িত হয় ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে। কোন পরিকল্পনার মাধ্যমে? ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে। নেক্সট, আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? কত সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1930 সালে। 1930 সালে কিন্তু আইন অমান্য আন্দোলন শুরু হয়। 11 দফা শাসন সংস্কারের দাবিতে গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। কোন পত্রিকায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকায়। 78 জন অনুগামী নিয়ে গান্ধীজি সরকারি আশ্রম থেকে হেঁটে ডান্ডি উপকূলে পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু করেন। কতজন অনুগামী নিয়ে? 78 জন অনুগামী নিয়ে। আইন অমান্য আন্দোলনের বিবৃতি নথিভুক্ত করেন আমেরিকান সাংবাদিক ওয়েব মিলান। তাহলে আইন অমান্য আন্দোলনের বিবৃতি কে নথিভুক্ত করেন? আমেরিকান জার্নালিস্ট। কি নাম? ওয়েব মিলার। ক্যাবিনেট মিশনের সদস্যরা ছিলেন কে কে? পেথিক লরেন্স, স্টাপোর্ট ক্লিপস ও কি আলেকজান্ডার। এরা ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্যরা। নেক্সট, জাপানের রাজধানীর নাম কি বা জাপানের ক্যাপিটালের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে, তাহলে অ্যান্সারটি কি হয়ে যাবে? টোকিও। জাপানের রাজধানীর নাম কি? টোকিও।
এবার দেখব কিছু উল্লেখযোগ্য দেশের এবং তাদের কি নাম, রাজধানীর নাম। কি আছে? আফগানিস্তান। আফগানিস্তানের ক্যাপিটাল কি? কাবুল। নিউজিল্যান্ডের রাজধানী কি? ওয়েলিংটন। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক, খুবই ইম্পর্টেন্ট। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। জার্মানির রাজধানী কি? বার্লিন। ফ্রান্সের রাজধানী প্যারিস এবং রাশিয়ার রাজধানী কি? মস্কো। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট কোশ্চেন, কুমায়ুন হিমালয়ের বিখ্যাত হিমবাহের নাম কি? কুমায়ুন হিমালয়ের বিখ্যাত হিমবাহের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ। কুমায়ুন হিমালয়ের বিখ্যাত হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ থেকেই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী ছাড়া অপর বিখ্যাত যে হিমবাহগুলি কুমায়ুন হিমালয়ে অবস্থিত তাদের নামগুলি যেমন কি কি? জেমু হিমবাহ, তিস্তা ও যমুনোত্রী থেকে যমুনার উৎপত্তি হয়েছে। কি আছে? জেমু থেকে তিস্তা ও যমুনোত্রী থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে কুমায়ুন হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহ ছাড়াও আরও দুটি হিমবাহ রয়েছে। কি কি? জেমু হিমবাহ ও যমুনোত্রী হিমবাহ। এই জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে আর যমুনোত্রী থেকে হয়েছে যমুনার উৎপত্তি। ঠিক আছে। নেক্সট, কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বা কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গডউইন অস্টিন বা কি K2। গডউইন অস্টিন বা K2 হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। এটি মাউন্টেনিয়ার গডউইন অস্টিনের নামে পরিচিত। কার নামে পরিচিত? মাউন্টেনিয়ার গডউইন অস্টিন নামে পরিচিত। গডউইন অস্টিনের অপর নাম হচ্ছে K2 বা কি কৃষ্ণগিরি। K2 বা কৃষ্ণগিরি। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো K2। ঠিক আছে। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এই গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। গোদাবরী পশ্চিমঘাট পর্বতের ট্রিমব্যাঙ্ক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। কোথার থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতের ট্রিমব্যাঙ্ক শৃঙ্গ থেকে। গোদাবরীর তীরে উল্লেখযোগ্য শহরটি হলো কি? নাসিক। উল্লেখযোগ্য একটি শহর নাসিক। সেটি কোথায় অবস্থিত? গোদাবরীর তীরে অবস্থিত। ভারত অভ্র উৎপাদনে কত স্থান দখল করে, মানে কততম স্থান দখল করে আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্রথম। তাহলে অভ্র উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে রয়েছে। ঠিক আছে। গুরুমহিষানী, বাদাম পাহাড়, মুলাইপথ অঞ্চলকে ভারতের অভ্র বেল্ট বলা হয়। তাহলে ভারতের অভ্র বেল্ট বলা হয় কোন কোন অঞ্চলকে? গুরুমহিষানী, বাদাম পাহাড়, মুলাইপথ অঞ্চলকে ভারতের অভ্র বেল্ট বলে। অভ্র বিদ্যুৎ শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অভ্র বিদ্যুৎ শিল্পে সবচেয়ে বেশি কি হয়? ব্যবহৃত হয়। লাফিং গ্যাসের প্রধান উপাদান কি? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাফিং গ্যাসের প্রধান উপাদান কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে লাফিং গ্যাসের প্রধান উপাদান। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। প্রিস্টলে এটি আবিষ্কার করেন। তাহলে নাইট্রাস অক্সাইড কে আবিষ্কার করেন? বিজ্ঞানী প্রিস্টলে। দাঁতের চিকিৎসায় ও অস্ত্রোপচারে এটি ব্যবহৃত হয়। দাঁতের চিকিৎসায় ও অস্ত্রোপচারে এই নাইট্রাস অক্সাইড ব্যবহৃত হয়। নিচের কোনটিকে তেজি জল বলে? নিচের কোনটিকে তেজি জল বলে? অ্যান্সারটি হয়ে যাবে নাইট্রিক অ্যাসিডকে কিন্তু তেজি জল বলে। ঠিক আছে, অ্যাসিড হবে এটা। তাহলে নিচের কোনটিকে তেজি জল বলে? অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড।
নাইট্রিক অ্যাসিডের অপর নাম অ্যাকোয়া ফর্টিস, খুবই ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিডের অপর নাম কি? অ্যাকোয়া ফর্টিস। ওয়াসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়? ওয়াসওয়াল্ড পদ্ধতিতে। ট্রাইনাইট্রেট টলুইন নামের বিস্ফোরক তৈরিতে এটি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? এই নাইট্রিক অ্যাসিড। নেক্সট, ফসফরাস আবিষ্কার করেন কে? কে ফসফরাস আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু হেনিক ব্র্যান্ড। হেনিক ব্র্যান্ড কিন্তু কি? ফসফরাসের আবিষ্কর্তা। ঠিক আছে। এই পদার্থটির আলোর বিকিরণ ক্ষমতা আছে বলে একে ফসফরাস বলে। ফসফরাসের প্রধান একটি রূপভেদ লাল ও সাদা। ফসফরাসের থেকে উৎপন্ন হাইপোফসফরাস অ্যাসিড নার্ভের টনিক রূপে ব্যবহৃত হয়। তাহলে ফসফরাস থেকে উৎপন্ন হাইপোফসফরাস অ্যাসিড নার্ভের টনিক রূপে কি হয়? ব্যবহৃত হয়। পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, কে এই কথা প্রথম বলেছেন? কে প্রথম বলেছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পিথাগোরাস। পিথাগোরাস সর্বপ্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। গ্যালিলিও কি বলেছেন? যে পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য আবিষ্কার করেছেন তিনি। পিথাগোরাস বলেছিলেন, বাট গ্যালিলিও এটা আবিষ্কার করেছেন। কোপারনিকাস কি করেন? পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব প্রমাণ করেছেন। আর এটা প্রমাণ করেছেন কে? কোপারনিকাস। আর আর্যভট্ট কি বলেছেন? সূর্য স্থির, এই কথা প্রথম ঘোষণা করেছিলেন কে? আর্যভট্ট। যে আমাদের সূর্য কি আছে? স্থির আছে, এটা ঘোষণা করেছেন আর্যভট্ট। নেক্সট, নিচের কোনটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড? কোনটি মিশ্র গ্রন্থি? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটি কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হয়। কোন রস খরিত হয় অগ্নাশয় থেকে? অগ্নাশয় রস। পিটুইটারি একটি উল্লেখযোগ্য অন্তঃক্ষরা গ্রন্থি। একটি উল্লেখযোগ্য অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিটুইটারি। ঠিক আছে। কোয়ারশিওকর রোগ কিসের অভাবে হয়? কোয়ারশিওকর রোগ কিসের অভাবে হয়? অ্যান্সারটি হয়ে যাবে প্রোটিনের অভাবে। প্রোটিনের অভাবে কিন্তু কোয়ারশিওকর রোগ হয়। আর এই কোয়ারশিওকর রোগ কাদের হয়? শিশুদের হয়। কাদের হয়? শিশুদের। বয়স্কদের প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়। বয়স্কদের কোন রোগ হয়? প্রোটিনের অভাবে ম্যারাসমাস। আর অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে কোন রোগ হয়? সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া। যারা বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করে তাদের কি হয়? প্রোটিনিউরিয়া রোগ হয়। নেক্সট কি বলছে? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? মানে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 120 দিন। তাহলে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 3 থেকে 15 দিন। 3 থেকে 15 দিন হচ্ছে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল। নেক্সট, দক্ষিণ আফ্রিকার মুদ্রাকে কি বলা হয়? তাহলে অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হবে র্যান্ড। তাহলে দক্ষিণ আফ্রিকার মুদ্রাকে কি বলা হয়? র্যান্ড বলা হয়। ঠিক আছে। নেক্সট, চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অসম। অসম রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। অসম চা স্বাদে অতুলনীয়, দার্জিলিংয়ের চা গন্ধে অতুলনীয়। তাহলে অসম চা স্বাদে অতুলনীয়, দার্জিলিং চা গন্ধে অতুলনীয়। চা উৎপাদনে পর্বতগাত্রের ধাপ, পটজল মাটি বা পটজল মৃত্তিকা ও ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয়। মানে চা চাষের উপকূল কি? পরিবেশ। নেক্সট, সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে ইউরেনাস। ইউরেনাস গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত। নেক্সট, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জাপান। জাপান দেশকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। তারপর দেখো, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। ঠিক আছে। নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয়? লাসাকে, যেটা কোথায়? তিব্বতের। সোনালী পশমের দেশ বা ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে? অস্ট্রেলিয়াকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। খুবই ইম্পর্টেন্ট। সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। সোনালী তন্তুর দেশ বলা হয় কাকে? বাংলাদেশকে। কফি বন্দর কোন শহরকে বলা হয়? রিও ডি জেনেরো শহরকে কফি বন্দর বলা হয়, যেটি কোথায়? ব্রাজিলে অবস্থিত। দক্ষিণের ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন। গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কাকে? নিউ ইয়র্ককে। খুবই ইম্পর্টেন্ট। গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় নিউ ইয়র্ককে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভাকরানাঙ্গাল বাঁধ। ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ মহানদীর ওপর, উড়িষ্যাতে অবস্থিত। 1947 সালে এই বাঁধের নির্মাণ করার কাজ শুরু হয় এবং 1957 সালে সকলের জন্য খুলে দেওয়া হয়। কোন বাঁধ? হীরাকুদ
বাদ। অশ্বঘোষ কার সভাকবি ছিল? খুবই ইম্পর্টেন্ট। অশ্বঘোষ কার সভাকবি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন কে? অশ্বঘোষ। অশ্বঘোষের বিখ্যাত রচনা ছিল কি? বুদ্ধচরিত। খুবই ইম্পর্টেন্ট। অশ্বঘোষের বিখ্যাত রচনার নাম কি? বুদ্ধচরিত। কনিষ্কের আয়োজিত চতুর্থ বৈদ্য সঙ্গীতের সভাপতি ছিল অশ্বঘোষ। অশ্বঘোষ রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থ হল সৌন্দ্রানন্দ। কি নাম? সৌন্দ্রানন্দ। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিশ্বের বৃহত্তম মরুভূমি নাম কি? নাম হবে কি? অ্যান্সারটি হয়ে যাবে সাহারা মরুভূমি। কি? সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কি নাম? গ্রেট ব্যারিয়ার রিফ। কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রবাল প্রাচীর। বিশ্বের উচ্চতম মালভূমি কি নাম? পামির মালভূমি, বা যাকে পৃথিবীর কি বলা হয়? ছাদ বলা হয়। কোথায় অবস্থিত? তিব্বতে। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ, যেটা কোথায় অবস্থিত? সাইবেরিয়াতে। ঠিক আছে। বিশ্বের উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা হ্রদ। কোথায় অবস্থিত? বলিভিয়াতে। বিশ্বের উচ্চতম হ্রদ কি নাম? টিটিকাকা। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি নাম? বৈকাল। বৈকাল হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আর বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে কি? ক্যাসপিয়ান সাগর। এখানে কাম্পিয়ান আছে, বাট এটা কি হবে? কাস্পিয়ান সাগর। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর, যেটা বৃহত্তম প্লাস কি গভীরতম। আধুনিক বিজ্ঞানের জনক হলেন, বা কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে রজার বেকন। রজার বেকনকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক রসায়নের জনককে? জন ডাল্টন। জন ডাল্টন হচ্ছে আধুনিক রসায়নের জনক। আধুনিক রসায়ন বিদ্যার জনককে? অ্যান্সারটি হবে অ্যান্টনি লরেন্ট ল্যাভোয়েশিয়ে। আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে? জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক। আধুনিক গণতন্ত্রের জনককে? জন লক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? নিকোলার ম্যাকিয়াভেলি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি নাটকের জনক বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর যদি তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে।